Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহিনী। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। আজকের গল্প হাতছানি, কাহিনী পায়েল বিশ্বাস। অংশগ্রহণে সুদীপ্ত, সুমিতা, অরূপ, সুস্মিতা। সম্পাদনা সুদীপ্ত দাস। মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছেন হাতছানি, কাহিনী পায়েল বিশ্বাস। গাছ আমার প্রাণ, তাই নিবিড় বনানী আমার খুব প্রিয়। ঘন গভীর অরণ্য, সেখানে বিশাল বিশাল গাছ আকাশের দিকে মাথা তুলিয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের বিস্তৃত শাখা প্রশাখা মিলে আমায় হাতছানি দিয়ে ডাকবে। এটাই তো আমার স্বপ্ন। সবুজের মাঝে কচি পাতার গন্ধে ধীরে ধীরে নিমজ্জিত হব আমি। এইরকম স্বপ্ন তো প্রায়ই আমি দেখি। সমুদ্র, পাহাড় সব জায়গায় ঘোরা হয়েছে, কিন্তু জঙ্গলের ঘন গাছের আড়ালে হারিয়ে যাওয়া আজ অবধি হয়নি। জানি না কেন মনে হয় একবার যদি অরণ্যের মাঝে যাই আমি, আর হয়তো ফিরব না। সেখানেই সমাধি নেব। কিন্তু কবে জঙ্গলে ঘুরতে যাব সেই অপেক্ষায় না থেকে নিজের বাড়িটাকেই গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছি। ছাদে মরশুমি ফুল থেকে শুরু করে গেটের উপর বোগেনভিলিয়া দিয়ে অলঙ্করণ করেছি। বসন্তকালে যখন ফুলগুলো ফোটে তখন অপূর্ব লাগে। এছাড়া বাড়ির সামনে বাতাবি লেবু, পেঁপে, আম, এমনকি বেলগাছ অবধি লাগিয়েছি। ঋতু অনুযায়ী ফল ধরলে অবশ্য স্বার্থপরের মতো নিজেই একা খাই না, আশেপাশের সবার ঘরেই আমার ফল পাকড় নিয়মিত পৌঁছে যায়। আর তাই ফল চুরির তেমন ঝামেলা নেই। আবার ছাদেও মাচা করে কুমড়ো গাছ, পুঁই গাছ এইসবও লাগিয়েছি। কিন্তু তাও যেন মনের সন্তুষ্টি হয় না। আমার মন যে হারাতে চায় সে গভীর অরণ্যে, আকাশ ছোঁয়া বৃক্ষরাশির মধ্যে। অসিতকে অনেকবার বলেছি জঙ্গলে ঘুরতে নিয়ে যেতে, কিন্তু তার অপছন্দের জায়গায় সে আর নিয়ে যায় না। তাই মনের অপূর্ণ ইচ্ছা নিয়েই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বাড়ির গাছপালার মধ্যেই আত্মতুষ্টি করি। অবশেষে এই বছর স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে গেলাম। পুজোর ছুটিতে অসিত ঠিক করলো এবার আমায় দার্জিলিংয়ের কুর্শিয়াং অরণ্যে ঘুরতে নিয়ে যাবে। আমার স্বামী অসিত একটা সরকারি বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক, আর আমি মায়া বসুমিত্র, একজন সাধারণ গৃহবধূ। শ্বশুরমশাই বিয়ের অনেক আগেই মারা গেছেন, আর বিয়ের 1 বছর পর শাশুড়ি মাও চলে গেলেন। ঘুরতে যাওয়ার উৎসাহে
1 মাস আগে থেকেই গোছগাছ শুরু করে দিলাম। শপিং মল থেকে শীতের ফ্যাশনেবল পোশাক কিনে আনলাম। আমার এই আনন্দ আমি শুধুমাত্র আমার বাড়ির কাছেদের ফিস ফিস করে পড়লাম। কিন্তু আমরা যখন থাকবো না, তখন এদের দেখাশোনা করবে কে? সেই চিন্তায় আমার রাতের ঘুম উধাও হয়ে গেল। আর শেষ অবধি ঠিক হলো বাড়ির বিশ্বস্ত কাজের মাসি বিমলা পিসি ওই কদিন এখানে এসে থাকবে। কিন্তু মানুষের কপালে সব থাকলে তো। যাওয়ার ঠিক 1 সপ্তাহ আগে খবর এলো আমার পিসি শাশুড়ি খুব অসুস্থ। তার একেবারে যায় যায় অবস্থা। আর ওনার খুব ইচ্ছা আমরা যেন একবার যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে যাই। ছোটবেলায় অসিত খুব ন্যাওটা ছিল এই পিসির। যতদিন পিসির বিয়ে হয়নি অসিতের দেখাশোনা যত্ন সব তিনিই করতেন। বিয়ের পর সংসারে ব্যস্ত হয়ে পড়লেও 2 তরফের টানটা কিন্তু বহুদিন অবধি ছিল। অসিত যে কোনো ছুটিছাটা পড়লেই পিসির বাড়ি চলে যেত। বিয়ের পর অবশ্য নানা ঝামেলার জন্য ওনার কাছে যাওয়া হয়নি। আর এদিকে অসিত পড়েছে দোটানায়। একদিকে আমার অরণ্য দেখা, আর একদিকে পিসির কাতর আহ্বান। আমাকে ঘুরতে যাওয়া ক্যান্সেল করার কথা বলতে সাহস পাচ্ছে না, আবার পিসিকে নাও বলতে পারছে না। সব কিছু দেখে আমি চিন্তা করলাম, পিসির তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় তখন আফসোস করতে হবে। তার চেয়ে এখন না হয় থাক, পরের বছর কুর্সিয়াং যাব। তাই অসিতকে বললাম, এই শোনো, থাক, অত চিন্তা করতে হবে না, পিসির বাড়িতেই চলো তো। অসিত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর কুণ্ঠিতভাবে বলল, কিন্তু তোমার যে অনেক দিনের শখ জঙ্গল ঘোরার। সে আর কি করা যাবে, সামনের বছর না হয় শখ পূরণ করব। আনন্দে অসিতের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে ভাবতেও পারেনি যে আমি নিজের স্বপ্ন পূরণের দরজাটা নিজেই বন্ধ করে দেব। ইয়ার্কি মেরে আমায় বলল, কুর্সিয়াং যাওয়ার কি দরকার? আমাদের বাড়িটাই তো তুমি জঙ্গল বানিয়ে রেখেছো, সেটাই বা কম কিসের? এই বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আরে না না, শোনো, গাছ আছে বলেই তো আমরা আছি, বলো? দেখো তো নিঃস্বার্থভাবে আমাদের খাবারের সাথে সাথে কত পশু পাখির আশ্রয়স্থলে এই গাছপালা। নিশ্চয়ই নিশ্চয়ই। গাছ ছায়া দেয়, ঠান্ডা হাওয়া দেয়, তার উপরে এই গাছের জন্য তো অক্সিজেন পাচ্ছি, বৃষ্টি হচ্ছে। আহা, চড়ছো কেন? তবে পিসির বাড়ি গেলে তোমার মনস্কামনাটা কিন্তু পূরণ হতে পারে। কিভাবে? ওখানে শ্মশানের পাশে শ্মশানকালীর জঙ্গল নামে একটা ঘন জঙ্গল আছে। আচ্ছা। আমি ছোটবেলায় পিসির বাড়ি সবসময় যে কাজ করে সেই কেষ্টদার সাথে একবার সেখানে গেছিলাম। জানো, কেমন যেন অদ্ভুত জঙ্গলটা। কিরকম? কত বড় বড় গাছ সেখানে মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছে। তাই? এসবের মাঝখানে একটা বিরাট বট গাছ, তার চারপাশে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। দেখে মনে হয় এই বট গাছটা পুরো জঙ্গলটাকে যেন তার শাখা প্রশাখা ঝুড়ি দিয়ে একেবারে আগলে রেখেছে। বাহ, দারুণ তো। হ্যাঁ, তাহলে তো রথ দেখা কলা বেচা দুই হবে, কি বলো? হ্যাঁ, তা একবারে তুমি বলতে পারো। দিন যেন কাটতেই চায় না। অবশেষে দ্বাদশীর দিন ভোরবেলাতেই বর্ধমানের উদ্দেশ্যে আমরা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ঠিক হলো একেবারে লক্ষ্মী পুজো কাটিয়ে তবে ফিরব। তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু পথের ধারের দোকানগুলোর লোভনীয় খাবারের হাতছানি অসিত আর এড়াতে পারেনি। সেসব পেটের ভেতরে একেবারে চালান করতে গিয়েই দেরি হয়ে গেল। শেষে দুপুর নাগাদ আমরা পিসির বাড়ি পৌঁছলাম। এখানে আমি এই প্রথম এলাম, তাই পিসি শাশুড়ি এই অসুস্থ শরীরেও বরণ ডালা নিয়ে আমায় বরণ করলেন। আদরের ভাইপো বউ বলে কথা। এই অঞ্চলের নাম বেনিয়াপুর। অদ্ভুত নাম বটে, জায়গাটাকে কিন্তু গ্রামই বলা চলে। পিসিমার 2 ছেলে, বড় ছেলে সুনীলের 1 মেয়ে আর ছোট ছেলে অনিলের 1 ছেলে।
বৌমারাও খুব মিশুকে আর দেখতেও বেশ ভালো। সবার আন্তরিক ব্যবহারে আমার মন একেবারে ভরে গেল। মনেই হলো না এদের বাড়িতে এই প্রথম এসেছি। বেশ বড় বাড়ি পিসিমাদের। পিসেমশাই 5 বছর হয়েছে মারা গিয়েছেন, তাই সংসারের সর্বময় কর্ত্রী এই পিসিমা। বাড়ির ছেলে বউ নাতি নাতনিরা তাকে সবাই খুব ভালোবাসে। আগেকার দিনে জমিদার বাড়ির মতো দোতলা বাড়ি, অনেকটা জায়গা নিয়ে বাড়িটায় আবার একটা পুকুরও আছে। বাড়ির একপাশে গোলাঘর, গোয়াল ঘর সব আছে। গ্রামে থাকলেও বাড়িতে আধুনিক জীবনের সব সরঞ্জামই আছে। বরণ করে দোতলায় দক্ষিণ খোলা কোণের ঘরে আমাদের নিয়ে যান পিসিমা। সেখানে তিনি আমাকে একছড়া সোনার হার দিয়ে আশীর্বাদ করলেন। ঘরটি কিন্তু বেশ বড়। জানলা দিয়ে তাকালে পুকুরের টলটলে জল চোখে পড়ে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আমরা নিচে গেলাম। ওখানেই লম্বা বারান্দায় সবাই মিলে বসে খাওয়া দাওয়া হলো। বাড়ির ছেলে বউ সবাই একসাথেই বসলাম। দুপুরে পুকুরের হরেক রকম মাছ দিয়ে আহারাদি সম্পন্ন হলো। রান্নাটা দারুণ হয়েছে। পিসিমার খুব ইচ্ছা ছিল নিজের হাতে আমায় রান্না করে খাওয়াবেন, কিন্তু শারীরিক অসুবিধার জন্য 2 বৌমাই রান্না করলো। এলাহি খাওয়ার পরে বিছানায় একটু গড়াগড়ি খেতেই হলো আমাদের। বিকেলবেলায় বাড়ির 2 বাচ্চাকে সাথে নিয়ে আমি আর অসিত গ্রাম ঘুরে দেখতে গেলাম। এই প্রথম আমি গ্রাম দেখলাম। কি সবুজ আর কত গাছপালা! প্রাণ ভরে আমি তাজা নিঃশ্বাস নিলাম। অসিত গ্রামের প্রতিটা আনাচে কানাচে নিজের শৈশবকে খুঁজে বেড়ালো। সন্ধ্যেবেলা বেগুনি মুড়ি সহযোগে বাড়ির সবাই দালানে সমবেত হলাম। কথায় কথায় অসিত শ্মশানকালীর জঙ্গল ঘুরতে যাওয়ার কথা বলল। জঙ্গলটার কথা শুনে সবার মুখটা কেমন কালো হয়ে গেল। অসিত সবার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি ব্যাপার গো, জঙ্গলটার নাম শুনে তোমাদের মুখ অমন শুকিয়ে গেল কেন? আর তখন বাড়ির স্থায়ী বয়স্ক কাজের লোক কেষ্টদা নিচু স্বরে বলল, এই জঙ্গল কি আর আছে দাদা বাবু? মানে 7-8 বছর আগে সেই জঙ্গল পুড়িয়ে খাক হয়ে গেছে। সে কি গো, কি বলছো? কি করে হলো এসব? সেটাই তো রহস্য দাদা বাবু। কেউ বলে দাবানল, কেউ বলে ইচ্ছা করে ধরানো হইয়াছে। ইচ্ছা করে? তখন বরদা বললেন, আসলে কি জানিস তো, ওখানে একটা প্রজেক্টের কাজ হওয়ার ছিল, আর সেটা করতে হতো জঙ্গল কেটে। আমরা তখন তো সবাই এর বিরোধিতা করি, তাই গাছ কাটা আর সম্ভব হয়নি। তবে বুঝিস না, তার 1 বছর পরই সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। কি বাজে ব্যাপার! কি করে আগুন লাগলো তার সঠিক তথ্য আমরা কেউ জানি না। তারপর? তাই পর আর কি, ধুধু প্রান্তর এখন শুধু বট গাছটা পাতাহীন ডালপালা নিয়ে দেংড়িয়ে আছে। সরকার থেকে ওখানে গাছ লাগানোর অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু কোনো গাছই ওখানে আর বাঁচেনি। সে কি? কেন? হয়তো মাটি বিষাক্ত হয়ে গেছে, অনেক সার দেওয়া হয়েছে, এমনকি পূজা অর্চনাও করা হয়েছে, বুঝলি, কিন্তু কোনো গাছই আর বাঁচে না। বাবা! কিন্তু অদ্ভুতভাবে বট গাছটাও একাকী ওইভাবে দাঁড়িয়ে আছে আজও। মনে পড়ে কেষ্টদা, আমি এখানে এলেই তোমার সাথে শ্মশানকালীর জঙ্গলে ঘুরতে যেতাম। তার বলতে বড়দিনের ছুটিতে এলে ওখানে যে মিষ্টি কুলের গাছটা ছিল, সেখান থেকে 1 ঝুড়ি কুল পেরে আনতাম। অসিতের কথায় কেষ্টদা কোনো উত্তর না দিয়ে শুধু একটু হাসল। চলো না কেষ্টদা, আমাকে কাল ওই জঙ্গল দেখাতে। না বৌদিমণি, যেও না, ওখানে যাওনি। কেন? কেন? কেন কেন? ওখানে ওখানে গাছ ভূত আছে নাকি? তোমার বৌদিমণির ঘাড়ে চাপবে বুঝি? আমি রাগে অসিতের দিকে কটমট করে তাকাতে ও চুপ করলো। আচ্ছা আচ্ছা। না গো দাদা বাবু, সে এক আশ্চর্য জায়গা।
জঙ্গলের গভীরে এখন পাখি দূর আসত, একটা পোকামাকড়ও দেখা যায় না। সে কি? খুব গরমেও বট গাছের আশেপাশে ঠান্ডা হাওয়া বয়। উমা, রাতের বেলা কেউ সাহস করি ওখানে গেলি আর ফেরে না। সে কি? লোকে বলে রাতের বেলা নাকি ওই জঙ্গল জ্যান্ত হয়ে যায়। বলো কি কেষ্টদা? হ্যাঁ দাদা বাবু, শুধুমাত্র পরাণ ফিরেছিল, তাও বদ্ধ পাগল হই। তারপর থেকে শ্মশানের পাশে ওখানে যাওয়ার রাস্তায় গ্রামের মোড়ল প্রবেশ নিষেধ লিখে বোর্ড ঝুলিয়ে দিয়েছে। আরে আরে, আমরা সকাল সকাল যাব আর সকাল সকালে ফিরে আসব। তোমার তোমার বৌদিমণির খুব শখ জঙ্গল দেখার। না দাদা বাবু, ওই ভুতুড়ে জঙ্গলে বৌদিমণিটা নিয়ে যাব না। কেন নিয়ে যাবে না? তুমি ভয় পাবে বৌদিমণি। কেষ্টদার বলার ধরনে আমি হেসে ফেললাম, কিন্তু আমারও জেদ, যাবই। কুর্শিয়ং জঙ্গল তো দেখা হলো না, তাই এই শ্মশানকালীর জঙ্গলেই যে আমার তৃষ্ণা মেটাতে হবে। অনেক বাগবিতণ্ডার পর কেষ্টদাকে রাজি করানো হলো। উৎসাহে সারা রাত ভালো করে ঘুমই হলো না আমার। গাছগুলোর জন্য কষ্টও হচ্ছিল। আরে, কত গাছ পুড়ে গেছে, সাথে সাথে কত পশু পাখিও। ভোর রাতে স্বপ্ন দেখলাম একটা রুক্ষ প্রান্তর, যেখানে কোনো গাছপালা নেই। সেখানে ঠিক মাঝখানে একটা পাতাহীন বট গাছ। সেই ন্যাড়া বট গাছটা হাওয়ার তালে তালে তার ডালপালা নেড়ে আমায় হাতছানি দিয়ে যেন ডাকছে। সকাল সকালই বেরিয়ে পড়লাম। এত গাছপালা আর ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। মাঠে মাঠে নতুন কচি ধানের চারাগুলো মনের আনন্দে মাথা আন্দোলিত করছে। বাতাসে তাজা বিশুদ্ধ অক্সিজেনের সুবাস। গ্রামের মেঠো পথ ধরে আমরা এগিয়ে চললাম। পথের ধারে ছোট ছোট মাটির ঘর থেকে কতগুলি কৌতূহলী চোখ আমাদের দিকে তাকিয়ে রইল। এই গ্রাম্য পরিবেশে আমাদের মতো শহুরে মানুষরা তো বেমানান, তাই কৌতূহল হওয়া তো স্বাভাবিক। অবশ্য পিসিদের তো সবাই চেনে, শুধু তাই নয়, অসিতকেও অনেকে চেনে দেখলাম। অবশ্য চিনবে নাই বা কেন, সেই ছোট থেকে এটাই তো ছিল অসিতের দ্বিতীয় বাড়ি। অবশেষে গ্রামের শেষ সীমানায় এসে পৌঁছলাম। মন্দিরের পাশ থেকে ঘন ঝোপ দিয়ে শুরু হয়েছে জঙ্গলটা। জঙ্গলে ঢোকার মুখে প্রবেশ নিষিদ্ধ বোর্ডটাও চোখে পড়ল। কেমন যেন হুঙ্কাটা শের করে উঠল। শ্মশানকালীর মন্দিরটা খুব বড় না হলেও বেশ সুন্দর আর ছিমছাম। মন্দিরের সামনে ঢালাও বারান্দা ভক্তদের জন্য উন্মুক্ত। মায়ের মূর্তিটি বড়ই ভয়ঙ্কর, দেখলে ভয় লাগে। তবে মায়ের চোখ দুটোতে যেন স্নেহ চিকচিক করছে। ভয়ে ভক্তিতে মা শ্মশানকালীকে প্রণাম করে আমরা জঙ্গলে ঢুকলাম। জঙ্গলের মধ্যে সরু মেঠো পথ গাছপালার ফাঁক দিয়ে সাপের মতো এঁকে বেঁকে গেছে। হাঁটতে হাঁটতে কেষ্টদাকে শুধালাম, কেষ্টদা, এখানে কোনো বন্য জন্তু নেই? ওই কটা শেয়াল আর ভাম বিড়াল আছে, তবে জঙ্গলের গভীরে না। এই মন্দিরের আশেপাশেই ওদের যত আনাগোনা। কেন জঙ্গলের গভীরে নেই কেন? তা জানি নে বৌমণি, গভীর জঙ্গলে তো পাখিও নেই। ও, যত হাঁটছি লক্ষ্য করছি পরিবেশটা কেমন যেন পাল্টে যাচ্ছে। গাছপালাগুলো হালকা থেকে আরো হালকা হচ্ছে, অথচ গভীর জঙ্গলে তো ঘন গাছপালা থাকার কথা, আর এখানে উল্টো। তাছাড়া অসম্ভব রকমের নিস্তব্ধ পরিবেশ, আর কিরকম যেন একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, যেন সব সময় এখানে বৃষ্টি হয়। অথচ যেখানে গাছপালা নেই সেখানে তো এরকম হওয়ার কথা নয়। কেষ্টদাকে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা পরাণ
কি করে পাগল হলো গো কেষ্টদা? জানি না গো বৌদিমণি। ঘটনাটা খুলে বলো তো কেষ্টদা। কি বলবো, সেবার পূর্ণিমা ছিল। পরাণ রাতে শ্মশানে এসেছিল গ্রামের একজনকে পোড়াতে। আচ্ছা। কি করে জানি না জঙ্গলে চলে যায়। ওর সাথীরা অনেক খুঁজে ওকে পায় না। তারপর অবশ্য সাহস করে কেউ জঙ্গলে যায়নি। পরদিন সকালে শ্মশানকালীর মন্দিরের সামনে অজ্ঞান অবস্থায় ওরে পাওয়া যায়। জ্ঞান ফিরিয়ে আবল তাবল বকতে থাকে। আবল তাবল বকে মানে? চোখ বড় বড় করে খালি বলে কত গাছ, সারা জঙ্গল নাকি আলোতে আলো, ডালপালা মেলে বট গাছটা ওরে নাকি হাতছানি দিয়ে ডাকছে। ও বাবা, বোঝো কাণ্ড। বাবা, কোনো গাছ নেই আর বলে কিনা কত গাছ। পাগলের ফেলাফার। চলতে চলতে হঠাৎ পথটা যেন শেষ হলো। চমকে তাকিয়ে দেখি দিগন্ত বিস্তৃত এক প্রান্তর। যেদিকে চোখ যায় কোথাও কোনো গাছপালা দেখা যাচ্ছে না। দূরে হালকা ঝোপঝাড়ের আভাস। মাঝখানে এক বিশাল বটগাছ, তার শাখা প্রশাখা ও লম্বা লম্বা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাছটাতে কিন্তু একটা পাতাও নেই, একদম ন্যাড়া। এখানে একটা পাখি তো দূরস্ত, পোকা মাকড়ও দেখিনি। এত রোদ, অথচ বাতাসে কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আচ্ছা, এখানে বৃষ্টি হয় না? মাটি এত খটখটে শুকনো কেন? বৃষ্টির জল পড়ার সাথে সাথেই মাটি শুষে নেয়, শুকনো খটখটে হয়ে যায়। সে যতই বৃষ্টি হোক না কেন। অভিশাপ লেগেছে তো বৌদিমণি। কত নিরপরাধ গাছপালা পশু পাখি পুড়ে সারখার হয়েছে, ভাবো তো একবার। আরে, কত বিশাল বিশাল তরুরাজি আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়েছে। যখন তাদের সারা শরীরে আগুনে গ্রাসে, তখন না জানি কত যন্ত্রণা পেয়েছে তারা। ভাবতেই আমার কেমন কষ্ট হচ্ছে। পা চালিয়ে বটগাছের কাছে চলে এলাম। ইস, সারা গায়ে পোড়া দাগ। এখন তো অনেক বেলা, খোলা প্রান্তর, রোদের তাপ তো লাগার কথা, কিন্তু বটগাছের তলাটা অসম্ভব শীতল। অথচ কোনো পাতা নেই গাছে যে ছায়া দেবে। রিক্ত নিঃস্ব দাঁড়িয়ে আছে বটগাছটা। চারিদিকে একটা ঘাসও নেই, লতা পাতা নেই। এই নিদারুণ অবস্থা দেখে আমার চোখে জল এসে গেল। হঠাৎ হঠাৎ শো শো শব্দে চমকে গেলাম তিনজনে। তাকিয়ে দেখি সারা আকাশে দৈত্যের মতো বিশাল বিশাল কালো মেঘ ছুটে আসছে। প্রচন্ড ঝড় উঠল বলে ভয়ে কেষ্টদার মুখ একেবারে শুকিয়ে আমসি। পালাও পালাও, এখান থেকে শিগগির পালাও। আমি দৌড়ে পালাতে যাব, আমার শাড়ির আঁচল বটগাছের ঝুড়িতে আটকে গেল। শত চেষ্টা করেও ছাড়াতে পারছি না। বটগাছটা যেন ডালপালা বাড়িয়ে আমায় নিবিড় ভাবে আঁকড়ে ধরতে চাইছে। কেন জানি না আমার একদম ইচ্ছা হচ্ছিল না সেই শীতল স্পর্শ ছাড়িয়ে পালাতে। এই বন্ধন যেন এক তীব্র ভালোবাসার বন্ধন, যা ছিন্ন করা যায় না। ক্রমশ ক্রমশ আমার শরীর অবশ হয়ে আসতে চাইল। মায়া, চলো। আচমকা অসিতের হ্যাঁচকা টানে ঘোর থেকে জেগে উঠলাম। তারপর তিনজনে ছুট লাগালাম। চলো চলো চলো, ঝড়ের দাপট যেন উড়িয়ে নিয়ে যাবে। দৌড়তে দৌড়তে পায়ের তলার ঝোপঝাড়গুলো আমার পায়ে পেঁচিয়ে গেল, যেন আমায় তারা এখান থেকে বেরোতে দেবে না। কেষ্টদা আর অসিত তাদের হাত থেকে আমায় না ছাড়ালে আমি তো মুখ থুবড়ে পড়েই যেতাম। অসিতের পর একটিবারের জন্য আমার হাত ছাড়েনি। অবশেষে হাঁপাতে হাঁপাতে জঙ্গল থেকে বেরিয়ে মন্দিরের কাছে এসে আমরা থামলাম। যাক, বিপদটা মনে হয় কেটেছে। এখানে এসেই বিস্ময়ে তিনজন
একেবারে হতবাক হয়ে গেলাম। দেখেন দাদাবাবু, কোথায় মেঘ, তাই তো, কোথায় ঝড়? এখানে তো কিছুই নেই। মোলায়েম রোদ চারদিকে ছড়িয়ে আছে, আকাশে এক ফোঁটা মেঘ নেই। তিনজনেই পরস্পরের দিকে তাকালাম। আমি বলেছিলাম না জঙ্গলটা ভালো না, আমাদের যাওয়া উচিত হয়নি। কত আত্মা আছে ওখানে। অসিতের মুখ গম্ভীর। বিজ্ঞান মনস্ক অসিত সত্য ঘটে যাওয়া অলৌকিক ঘটনাটা কিছুতেই যেন মেনে নিতে পারছে না। মনে মনে হয়তো এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজছে। কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে ঘটনাটার পিছনে। আমি কিছুতেই ভুলতে পারছি না বটগাছটার সেই আলিঙ্গন। সত্যি কি আমায় ঝুড়িগুলো জড়িয়ে ধরেছিল, নাকি আমার মনের ভুল? জানি না সঠিক কোনটা। তবে তার সেই শীতল স্পর্শ আমি কিছুতেই ভুলতে পারছি না। অসিত বাড়িতে ঢোকার আগে কেষ্টদাকে এই ঘটনাটা বাড়ির কাউকে বলতে বারণ করল। পিসিমা অসুস্থ, তো চিন্তা করলে আরো অসুস্থ হয়ে যাবেন। সারা রাত ঘুমোতে পারলাম না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যেন বট গাছটা আমায় হাতছানি দিয়ে ডাকছে। সেই আহ্বান অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। আমি যেতে চাইছি, কিন্তু যেতে পারছি না। কেউ যেন আমার হাত শক্ত করে ধরে রেখেছে। ভোর রাতে আমার ধুম জ্বর এলো, সারা গায়ে বিষম ব্যথা। সারাদিন জ্বরের ঘোরেই কাটল। বাড়ির সবাই আমাকে নিয়ে চিন্তায় পড়ে গেল। পিসিমা এই অসুস্থ শরীরেও বারে বারে এসে খোঁজ নিয়ে গেলেন। আমার গায়ে মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিলেন। তার স্নেহের স্পর্শে আমার মায়ের কথা মনে পড়ে গেল। বাড়ির বৌমারাও এটা সেটা মুখরোচক রান্না করে নিয়ে এলো, যাতে আমার খেতে ভালো লাগে। কিন্তু আমার যে কিছুই ভালো লাগছে না। খালি মনে হচ্ছে এক ছুটে সেই বট গাছের কাছে চলে যাই। অসিত জ্বরের ওষুধ দিয়েছে। জ্বর কমলেও মাথাটা খুব ভার, তাকাতে কষ্ট হচ্ছে। তাই চোখ বন্ধ করে শুয়ে আছি। দুপুরের দিকে শুনতে পেলাম কেষ্টদা চুপি চুপি অসিতকে বলছে, দাদাবাবু, বৌদিমণিকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমার কেন জানি গতিক সুবিধের মনে হচ্ছে না। এখানে থাকলে বৌদিমণির বিপদ আরো বাড়বে। কিসের বিপদ কেষ্টদা? বুঝছো না, ওই বট গাছের সব বৌদিমণির গায়ে লেগেছে। আহা, তাতে কি হলো? অতি তো বৌদিমণির জ্বর হলো। আমার কেন জানি মনে হচ্ছে আজ রাতে বৌদিমণির আরো বিপদ হবে। না গো, তুমি তাড়াতাড়ি বৌদিমণিরে এখান থেকে নিয়ে যাও। দূর, তুমি কি যে বলো না কেষ্টদা। আর তোমরা নেকা পাড়া জানা শহরের লোক, এসব বিশ্বাস করো না। আহা, সেটা না, কিন্তু একবার সেই জ্বরের কথাটা ভাবো দিনি। শুধু ওইটুক জায়গায় ওরম জ্বর হয়? অসিত বাড়ির সকলকে আমার শরীর খারাপের দোহাই দিয়ে বিকেলেই কলকাতা ফিরবে জানিয়ে দিল। খুব খারাপ লাগছে আমার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠছে দেখে। এবছর পিসিমা অসুস্থ বলে বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে না। কিন্তু তাও লক্ষ্মী পুজোর দিন সবাই বারণ করলো চলে যেতে। এমনকি পিসিমা এসে বললেন, বলি কি, আজ তো কোজাগরি লক্ষ্মী পুজো, আজকে বাড়ির লক্ষ্মীকে নিয়ে চলে যাবি বাবা? না মানে আসলে মায়ার তো জ্বর হয়েছে। ওষুধ খেয়ে তো এখন আর জ্বর নেই বল বৌমার? হ্যাঁ, তা নেই। আর আমার বৌমারা তো ওর সাথেই রইল। অবশ্যই অবশ্যই। দেখ বাবা, মায়ার কোনো
অযত্ন হবে না, দেখিস। মা, না না, এসব আপনি কি বলছেন কি পিসিমা? বৌমা, আপনারা এত ভালো আর আমার এত খেয়াল রাখছেন যে অযত্নের কোনো প্রশ্নই নেই। আমারই বরং খারাপ লাগছে। না না, এখানে এসে জ্বর বাঁধিয়ে আপনাদেরই তো বিপদে ফেললাম, তাই না পিসিমা? বিপদ আর কিসের বৌমা, এসে কোথায় একটু হই হুল্লোড় করবে তা নয়। জ্বরে বিছানায় শুয়ে আছো, খুব খারাপ লাগছে আমার, জানো তো। কিন্তু কি যে হলো, ওষুধ খেয়েছি তো পিসিমা, আর জ্বরও তো আসেনি। সে ঠিকই। দেখবেন কালকে আবার গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছি আমি। তাই যেন হয় মা, তাই যেন হয়। আর শোন বাবা অসিত, আজ রাতটা দেখ না, কাল যদি আবার জ্বর আসে তাহলে না হয় কলকাতায় ফিরে যাস। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই হবে। বিশ্রাম করো বৌমা, বিশ্রাম করো। হ্যাঁ আমি পিসিমা, আসি। আমিও যেন স্বস্তির একেবারে নিঃশ্বাস ফেললাম। এখান থেকে যাওয়ার ইচ্ছা আমার একদমই নেই। আমার যে আর একবার সেই বটগাছের কাছে যেতে হবে। মনটা খুব উদ্গ্রীব হয়ে আছে সেই শীতল আলিঙ্গনের জন্য। রাত তখন কত জানি না। রাতে দুধ মুড়ি খেয়ে আবার একটা জ্বরের ওষুধ খেয়েছিলাম, তাই গায়ে এখন আর জ্বর নেই। বিছানায় উঠে বসলাম। বটগাছটা যেন আমায় ডাকছে। সেই আহ্বান আমায় পাগল করে দিচ্ছে। ওখানে আমায় যেতেই হবে। ওর রিক্ত বুকে আমায় আশ্রয় নিতে হবে। পরম শান্তি সেখানে। গভীর নিস্তব্ধ রাত। এমনিতেই সন্ধে হতে না হতেই গ্রামের পরিবেশ রাতের অন্ধকারে ডুবে গিয়ে বড়ই নির্জন হয়ে পড়ে। জনশূন্য গ্রাম্য পথ তখন শিয়ালের দখলে চলে যায়। আর এখন তো রাত প্রায় 12টা। মোবাইলের সময়টা দেখে নিয়ে ধীরে ধীরে সতর্কতার সঙ্গে বিছানা থেকে নামলাম, যাতে না অসিতের ঘুম ভাঙে। আস্তে করে দরজা খুললাম। পিছন ফিরে একবার অসিতের শায়িত মুখের দিকে তাকালাম। বড় মায়া লাগছে ওকে ছেড়ে যেতে, কিন্তু আমায় যে যেতেই হবে। এই যে অমুক টান, যা ছিন্ন করার শক্তি আমার নেই। পায়ে পায়ে এগিয়ে চললাম শ্মশানকালীর জঙ্গলের দিকে। চাঁদের আলোয় পুরো ধরিত্রী প্লাবিত হচ্ছে। অসংখ্য জোনাকি আমায় পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। উফ, পায়ে কাঁটা ফুটল। গ্রাহ্য করলাম, সম্মোহিতের মতো শুধু পথ চলতে লাগলাম। অবশেষে এসে পৌঁছলাম আমার গন্তব্যে। এক ঠান্ডা বাতাস আমার চারদিকে যেন বইতে লাগলো। ধুধু প্রান্তরটি চাঁদের আলোয় রূপোর মতো চিকচিক করছে। চলতে চলতে মনে হলো আমি রুক্ষ সূক্ষ্ম মাটির উপর নয়, এক সবুজ নরম গালিচার উপর দিয়ে হাঁটছি।
এত নরম বিলোপ স্পর্শ। চমকে তাকিয়ে দেখি যেখান দিয়ে পা ফেলেছি সেখানে আমার পা মাটি স্পর্শ করার আগেই সবুজ ঘাসে ভরে যাচ্ছে। কোথায় কোথায় সেই ধুধু প্রান্তর? এ যে ঘন অরণ্য। গাছগুলি সব শাখা প্রশাখা দুলিয়ে আমায় স্বাগত জানাচ্ছে। গাছে গাছে থোকা থোকা জোনাকি ফুলের মতো যেন ফুটে আছে। আমি সবুজ গালিচায় হেঁটে বট গাছের কাছে পৌঁছলাম। দুটি ঝুড়ি এগিয়ে এসে আমায় আলিঙ্গন করলো। আমিও বট গাছটাকে জড়িয়ে ধরলাম। কি শান্তি! সে তার ডালপালা দিয়ে আমায় জড়িয়ে ধরল। তার ঝুড়িগুলো আমার শরীরের সর্বত্র স্পর্শ করতে লাগলো। এক তীব্র সুখানুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমার সমগ্র শরীর প্রিয়তমের ছোঁয়ায় শিহরিত হতে লাগলো। অনুভব করলাম কিছু একটা ধীরে ধীরে আমার শরীরে প্রবেশ করছে। চরম মুহূর্তে নারী যেমন তার প্রিয়তমকে আবেগে জড়িয়ে ধরে নিষ্পেষিত হতে চায়, আমিও সেইভাবে বট গাছটাকে একেবারে জড়িয়ে ধরলাম। মায়ালোকের সৃষ্টি হলো সেই মুহূর্তে। চারিদিক আলোয় আলোয় ভরে গেল। গাছগুলি প্রচন্ড উল্লাসে মাথা তোলাতে লাগলো। তাদের মর্মধ্বনি শুনে মনে হচ্ছে তারা এক নতুন সৃষ্টির আগমনের জয়ধ্বনি দিচ্ছে। বট গাছটি নতুন পল্লবে ভরে গেছে। এক মিষ্টি গন্ধে চারিদিক ভরে গেল। আমার চোখে এক রাস শান্তির ঘুম নেমে এলো। চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এক রাস অন্ধকার। পরদিন সকালে সূর্যের আলো জানলা দিয়ে মুখের ওপর পড়তে আমার ঘুম ভেঙে গেল। উঠে বসে দেখলাম পাশে মায়া নেই, আর ঘরের দরজা হাট করে খোলা। মায়া, মায়া, মায়া ডাকতে ডাকতে আমি চারদিকে খুঁজতে লাগলাম, কিন্তু ঘরের চারদিকে বাথরুমে কোথাও মায়াকে পেলাম না। প্রচণ্ড দুশ্চিন্তায় ঘর থেকে বেরিয়ে কেষ্টদাকে ডেকে সব বললাম। দুজনে মিলে তন্ন তন্ন করে মায়াকে খুঁজলাম, কিন্তু তার কোনো চিহ্ন বাড়িতে নেই। মায়ার জুতো অবধি পড়ে আছে। খালি পায়ে রাত পোশাকে কোথায় গেল মায়া? আমাদের কথাবার্তার শব্দে বাড়ির সবাই বেরিয়ে এলো। সবাই সব শুনে খুঁজতে বেরিয়ে গেল। না, সারা গ্রামে কোথাও খুঁজে মায়াকে পাওয়া গেল না। কেষ্টদার কি মনে হতে আমাকে নিয়ে শ্মশানকালীর জঙ্গলে গেল। জঙ্গলে প্রবেশ করতেই আমি আর কেষ্টদা অবাক হয়ে গেলাম। পুরো জঙ্গল আজ পাখির কলতানে মুখরিত। পুরো জঙ্গলে যেন অকাল বসন্ত নেমে এসেছে। গাছে গাছে নতুন কচি পাতা যেন সকালের মিষ্টি রোদে আরাম করছে। আরো অবাক হলাম,
যখন পোড়া জায়গাটা এলাম, সবিস্ময়ে দেখলাম রুক্ষ মাটিতে প্রাণের স্পন্দন ফুটে উঠেছে। ইতি উতি সবুজ ঘাস মাথা তুলেছে, আবহাওয়াও স্বাভাবিক। যখন আমরা বট গাছটার সামনে এলাম, বিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে গেলাম। কি মায়ার পরিধরাত পোশাক ওখানে পড়ে আছে, কিন্তু মায়ার কোনো চিহ্ন নেই। পুরো বট গাছটাকে একটা অজানা অচেনা লতানো গাছ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ছোট 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 পাতা বেরিয়েছে বট গাছটায়। পুরো প্রান্তটা নতুন প্রাণের উৎসাহে মেতে উঠেছে। কেষ্টদা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কি, বৌদিমণিকে ওই জঙ্গল নিজের করে নিয়েছে গো। কেষ্টদা, তার ভালোবাসার স্পর্শেই তো এই অভিশাপ কেটে গেছে। কি বলছো কি? আমার মায়া কোথায়? আর দাদা বাবু, ওই যে। কেষ্টদার মুখে কিছু না বলে আঙ্গুল দিয়ে শুধু বট গাছটাকে দেখালো। না, মায়াকে আর পাওয়া যায়নি। পুলিশও অনেক খুঁজেছে, আমাকেও বিস্তর জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু মায়ার অন্তর্ধান রহস্যই থেকে গেছে। মায়ার বাবা মা আমাকে খুব ভালোবাসতেন, বিশ্বাস করতেন। সব শুনে তারা স্তব্ধ হয়ে গেছিলেন, কিন্তু কেউ এই অলৌকিক ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। মায়ার বাবা মা মনে করলেন কালের অতল গভীরে তাদের মেয়ে হারিয়ে গেছে। সেখান থেকে মায়ার আর ফেরা সম্ভব নয়। শুনছিলেন পায়েল বিশ্বাসের লেখা গল্প হাতছানি। অংশগ্রহণে মায়া, সুমিতা, কেষ্টদা এবং বরদা অরূপ, অসিত, সুদীপ্ত, পিসিমা, সুস্মিতা। গল্পটি সম্পাদনায় সুদীপ্ত দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।